ওকে, আজকে আমরা যে ফেসবুক অ্যাডস এর যে মেটাটা কিভাবে কাজ করে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের যদি কোনো একটা বিজনেস থাকে বা কোনো সার্ভিস থাকে, আমাদের ফিজিক্যালি একটা সার্ভিস আছে, শপ আছে। মনে করেন ঢাকাতে আমাদের একটা কসমেটিক শপ বা আইটি শপ অথবা কোনো একটা অ্যাক্সেসরি শপ আছে। এখন আমি কিন্তু ওই দোকানের ভিতরেই যে সেল করতে পারতেছি, আমার যা পরিচিত লোকজন আছে অথবা এই এরিয়ার ভিতর যারা আছে তারাই আমার শপে আসতেছে। আমি কিন্তু পুরো দেশে সার্ভিস দিতে পারছি না। এখন ওইটার জন্য আমার অফলাইন থেকে অনলাইনে আসতে হলে আমাদের হয় সোশ্যাল সাইডে আসতে হবে, ওয়েবসাইট যাইতে হবে, বিভিন্ন জায়গায় আছে। তার ভিতরে যদি সে সোশ্যাল সাইডের যে ফেসবুকের মাধ্যমে আসতে চাই, আমি ফেসবুকে আমার শপটা নিয়ে আসবো, আমি ফেসবুকে বিজনেস করব। হতে পারে আমার বিজনেস অথবা আমার ক্লায়েন্টের বিজনেস অথবা অন্য কারোর বিজনেস, তাই না? তো যার জন্য আমার প্রথমে একটা প্রয়োজন যে ফেসবুক আইডি। যে ফেসবুক আইডিটা আমরা কেন, কারণ আমাদের যে ফেসবুক পেজ, গ্রুপ বা আদার্স কিছু মেসেঞ্জার আলাদা করা যায়, কিন্তু ওইগুলো আমাদের ম্যানেজ বা কন্ট্রোল করার জন্য অথবা বিজনেসের যেই অ্যাডস বা আদার্স কিছু পেজ কন্ট্রোল সবকিছু কন্ট্রোল করার জন্য আমার একটা প্রয়োজন ফেসবুক আইডি। আমি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করলাম। এখন এই ফেসবুক আইডি দিয়ে কিন্তু আমি সবকিছু প্রমোট করতে পারতেছি না। আমি কিন্তু যে শুধু আইডির মাধ্যমে কিন্তু আমি লম্বা যে বৃহৎ একটা যে কমিউনিটি আছে ওইটার কাছে কিন্তু আমি পৌঁছাইতে পারবো না। যার জন্য আমার প্রয়োজন যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা। আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, হ্যাঁ। ক্রিয়েট করার পর আমার এখানে পেজে ফলোয়ার আছে মনে করেন যে 1000 ধরে নিলাম, অথবা 10,000 20,000। এখন আমি কোনো কিছু একটা পোস্ট করব। পোস্ট করার জন্য আমার কি দরকার, আমার প্রোডাক্ট দরকার বা যা কিছু আছে আমি পোস্ট করলাম। পোস্ট করলে এখানে যতজন লাইক আছে, দেখা গেলো কাইন্ড অফ যে 100 জন আমার পেজে লাইক করা আছে অথবা ফলোয়ার করা আছে, এখন 100 জনে কিন্তু পেজটা দেখবে না। তো দেখা গেল 5 জন 10 জন 100 জনের ভিতর ওইরকম দেখবে, কিন্তু বাকি 90 জন কিন্তু মিস করছে। এখন তার বাইরে যে অডিয়েন্স গুলো আছে, বাংলাদেশে দেখা গেল যে কয়েক লাখ লোক ফেসবুক চালাচ্ছে, লাখ না কোটি হবে বিষয়টা। তো সবার কাছে তো আমি প্রমোট করতেছি না, প্রমোট করতে পারতেওছি না। তো যার কারণে আমার যে ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট করা প্রয়োজন। পোস্ট বা প্রমোট, যেটা নর্মালি পোস্ট বলে, আসলে আমরা পোস্ট করব না, ওইটা ওইটা হলো যে ফেসবুকে আমরা ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন করার জন্য আমার প্রয়োজন বিজনেস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট। তা আদার কিছু লাগবে, যেগুলো লাগবে এগুলো পরবর্তীতে আমরা যে দেখব। আমাদের সবারই মনে হয় ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে। এখন আমাদের যদি ফেসবুক পেজ ক্রিয়েট না করি তাহলে আমাদের আহামরি কোনো সমস্যা হবে না, আমরা কাজটা শিখতে পারবো। কিন্তু যখন কাজ করতে যাবো তখন আটকাই যাব। কারণ আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো দেখা গেল ক্লায়েন্টের সবকিছু রেডি থাকবে, কিন্তু তার যে ম্যানেজমেন্ট করা লাগবে বা অ্যাডস ক্যাম্পেইন অথবা বিজনেস ম্যানেজার অন্যান্য কিছু কাজ করা লাগবে। তখন আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট না করেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট না করেন, তখন কিন্তু ওই কাজগুলো করতে পারবেন না। যার কারণে আপনি শুধু আপনি নিজে একবার দুইবার ক্রিয়েট করে অথবা প্রয়োজনে আপনি বারবার ক্রিয়েট করে ট্রাই করে দেখেন, শিখে নেন। শিখার পর যখন আপনার ক্লায়েন্টের কাজ থাকবে তখন আপনি কাজটা করলেন। ফেসবুক গ্রুপটা কি? এখন পেজ তো হচ্ছে যে জাস্ট আমি পোস্ট করলাম, বুস্ট করলাম বা প্রমোট করলাম, ক্যাম্পেইন করলাম, টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি পৌঁছাইলাম। তাছাড়াও তো যে ফেসবুকে আরেকটা অপশন আছে, তাই না? ফেসবুকে আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম, গ্রুপ ক্রিয়েট করে, ওটা কিন্তু আমার মেসেঞ্জার গ্রুপ না, ফেসবুকের গ্রুপ। গ্রুপে ওইখানে আমার মেম্বার অ্যাড হইলো। এখন আমি ওই জায়গায় প্রতিনিয়ত পোস্ট করতেছি, যারা মেম্বার আছে ওরা দেখতেছে। ওইখান থেকেও কিন্তু আমার বাইসেল হচ্ছে, তাই না? আর ইনস্টাগ্রামটা একটা ম্যাটার প্রোডাক্ট। এটাতে আলাদা আমাদের যে ইনস্টাগ্রামে একটা প্রোফাইল ক্রিয়েট করার পর আমাদের ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। কানেক্ট করলে যে তখন আমরা যখন ফেসবুকের বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড রান করব, তখন কিন্তু ইনস্টাগ্রামও আমরা প্রমোট করতে পারবো। আর ইনস্টাগ্রামে যখন আমরা নর্মালি প্রথম যে পার্সোনালি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটা সুইচ করে এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। তার ভিতর ম্যাটার আরেকটা যে অপশন মেসেঞ্জার। মেসেঞ্জার আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মেসেঞ্জার অটোমেটিক হয়ে যায়, মেসেজ করতে পারি। আর আগে মেসেঞ্জার নর্মালি শুধু যে অ্যাপস দিয়ে ইউজার পাসওয়ার্ড দিয়ে মেসেঞ্জার ক্রিয়েট করা যেত, এখন করা যায় কিনা জানি না। আমাদের যে অ্যাডস গুলা কিন্তু যে মেসেঞ্জারও প্রমোট হয়। তাছাড়া আমাদের যে পেজে যদি মেসেজ আসে, কাস্টমার নক করে, আমরা কিন্তু মেসেঞ্জারে ওইটা হ্যান্ডেল করি, তাই না? পেজে কমেন্ট করলো যাই করলো তাকে কিন্তু আমরা মেসেজ দিই। অথবা আমরা যদি কোনো একটা যে অডিয়েন্স, সরি, টার্গেটিং যে বুস্ট করি, বুস্ট করার যদি আমার যে মূল কনভারসেশনটা থাকে, যে মেসেজ কনভারসেশন,
তখন কিন্তু যে কাস্টমার আমাকে মেসেজ করবে সরাসরি, তখন কিন্তু আমি ওই জায়গা থেকে সেলটা নিয়ে আসতে পারবো। আর যে হোয়াটসঅ্যাপটা আছে, হোয়াটসঅ্যাপটা ছিল এটা ফেসবুকের আলাদা একটা প্রোডাক্ট ছিল, এটা ফেসবুকের প্রোডাক্ট ছিল না। পরে ফেসবুক মেটা কোম্পানি হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে। তো আমাদের পেজে যখন বিভিন্ন কিছু কানেক্ট করি, অপটিমাইজ করি, সেট আপ করি, ওই জায়গায় কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট অপশন আছে। ওই জায়গায় যদি আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিই, তখন দেখা গেল যে কাস্টমার কিন্তু সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে কন্ট্যাক্ট করতে পারে। যদি আমার প্রয়োজন মনে করে যে আমি কাস্টমারের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো, তাহলে হোয়াটসঅ্যাপে নিয়ে আসলাম। আদারওয়াইজ আমার একটা প্রয়োজন নেই। আর হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের অ্যাডস চালানো যায়। এখানে হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, ফেসবুকে যাই। ফেসবুকে গেলে যে ফেসবুক অ্যাডসটা কিভাবে শো করে ওইটা দেখি। যদি আমাদের যে পার্সোনাল ফেসবুক, দেখেন এখানে যে প্রথমে আমি যখন ফেসবুক স্ক্রল করলাম, আমার এখানে যে বায়োক্সিন কসমেটিক্যালস এর একটা যে অ্যাড শো করতেছে। আমি যদি আরো স্ক্রল করি, হুম, আমার কাছে আরো অনেক অ্যাড শো করবে। তো এই অ্যাড গুলা কিন্তু যে এমনি এমনি আমার কাছে শো করতেছে না, তাই না? নেট কি প্রচুর স্লো হয়ে গেল নাকি? আচ্ছা, আমরা নিচের দিকে যাচ্ছি না, উপরের দিকে থাকি। এটা মোটামুটি পারফেক্টলি একটা অ্যাড আছে। হুম, তো এই অ্যাডটা আমার কাছে কেন শো হচ্ছে, তাই না? এটা তো একটা কোশ্চেন। হ্যাঁ, স্পন্সর এখন আমাকে কেন টার্গেটিং করলো এটা? নেট মনে হয় মোটামুটি ভালোই স্লো কাজ করছে। নিশ্চয়ই আপনি এরকম কোনো কসমেটিক দেখার জন্য সার্চ হ্যাঁ, করছিলেন, এজন্য হয়তো আপনাকে আমি এটা সাজেস্ট করছে বারবার। এখন ওরা আমাকে কিভাবে টার্গেটিং করবে, তাই না? যারা অ্যাডস রান করবে, ওরা আমাকে কেন টার্গেটিং করবে, কিভাবে করবে? কাইন্ড অফ আমি মনে করেন যে আমার বয়স 25 বছর, হ্যাঁ? হ্যাঁ, আমার বয়স 25 বছর, আর আমার যে ইন্টারেস্ট আছে ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট, হ্যাঁ? তো আমার ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস, ফুডের উপর। তো আমার ইন্টারেস্টটা ফেসবুক কিভাবে বুঝবে? এখন আমি যখন ফেসবুকে যাব, স্ক্রল করব, ফেসবুকে আমার বিহেভিয়ার ওরা কিন্তু ট্র্যাকিং করবে। এখন আমি যদি ফেসবুকে গিয়ে এই যে বায়োক্সিন কসমেটিক্যালস, এটাতে আমি এখন দেখতেছি, আমি সিমোর দিলাম। সিমোর দিয়ে আমি এখানে পড়লাম, এখানে কিন্তু একটা এঙ্গেজমেন্ট হয়েছে, তাই না? আমি এখানে একটা লাইক দিলাম, লাভ রিয়েক্ট দিলাম, ভাল লাগলো। অথবা সেম রিলেটেড এরকম কোন একটা ওয়েবসাইট বা পেজে আমার যে লাইক দেওয়া আছে, এটাতে আমার লাইক দেওয়া আছে, যার কারণে আমার এখানে দেখাচ্ছে, তাই না? এখন আমি যদি ফেসবুকে কোনো কিছু একটা সার্চ করি, কি সার্চ করব, মনে করেন যাই কিছু, যে যে কোনো একটা প্রয়োজন, অথবা আমি কোনো পার্সন সার্চ করতেছি, অথবা কোনো পেজ দেখতেছি। এখন ওরা কিন্তু আমার বিহেভিয়ারটা ওইখানে দেখে নিচ্ছে যে আমি কোনটার প্রতি ইন্টারেস্ট। অথবা আমি এখন ফেসবুক স্ক্রল করতেছি, এখানে আমার নিচে যে এই পোস্টটা আসলো, প্রতি ডলারে 10-12 টাকা বেশি খরচ স্ক্যান করবেন, খরচ বাঁচাতে নিয়ে ভেরিফাইড অ্যাডস অ্যাকাউন্ট নেন, হ্যাঁ? তো এটার প্রতি আমার ইন্টারেস্ট আসলো, আমি এখন স্ক্রল করলাম, স্ক্রল করে দেখেন যে বারবার আমি এটা দেখতেছি, এটা আমি কয়েক সেকেন্ড দেখতেছি, এটাও কিন্তু ফেসবুক দেখতেছে। তারপর এখন যদি আমি সিমোর দেই, এখানে আমি এটা পড়তেছি, তাই না? কারণ লাইক বাটনে আমি যদি কোনো একটা লাইক করি, কমেন্ট করি, এটা কিন্তু আমার কাছে দেখাবে। ওরা ধরে নেবে যে আমি এটার প্রতি ইন্টারেস্ট আছি। অথবা আমি এখানে একটা কমেন্ট করলাম, যে আমার দরকার এটা, অথবা যাই আমি কমেন্ট করি, তারপর আমি প্রয়োজন মনে করলে আমি শেয়ার দিলাম, অথবা লার্ন মোরে গিয়ে ওদের ওয়েবসাইট আমি ভিজিট করে আসলাম। এখানে কিন্তু একটা আমার বিহেভিয়ার ধরে নিল যে আমি ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট,
এবং কি ফেসবুক অ্যাডস নিয়ে আমি কাজ করতে ইচ্ছুক। আমি ফেসবুকের প্রতি যে ইন্টারেস্ট আছে, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, হ্যাঁ। অথবা এই বিষয়টা এমনভাবে না হয়ে মনে করেন যে এটা তো যে একটা লিগাল পার্সনে আসতেছে অথবা কাজ, এমন একটা লোক যেমন হিরো আলম, হ্যাঁ। হিরো আলমকে কিন্তু সবাই তত পছন্দ করে না, অথবা জায়েদ খান। মেয়েরা নাকি যে জায়েদ খানের যে ছবিওয়ালা কোল বালিশ নিয়ে ঘুমায় অথবা বালিশ নিয়ে ঘুমায়। তো এখন হিরো আলম বা জায়েদ খানের কোনো একটা পোস্ট আসলো, আমি কিন্তু ওইটার প্রতি ততটা ইন্টারেস্ট না। কিন্তু ইন্টারেস্ট না থাকার পরও আমি দেখা গেল এটাতে আমি একটা ক্লিক করলাম অথবা এংরি রিয়েক্ট দিলাম, কমেন্ট করলাম, একটা ব্যাড কমেন্ট করলাম, তারপরে কিন্তু ফেসবুক ধরে নিবে যে আমি ওইটার প্রতি ইন্টারেস্ট, আমাকে ওইটা দেখাবে বারবার, হ্যাঁ। তো ওই জায়গাটাতে না গিয়ে আমরা এখানে আসি। এখন যে আমার ইন্টারেস্ট হলো ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস আর ফুড, আর আমার লোকেশন হচ্ছে ঢাকাতে। এখন তিনজন অ্যাড রান করতেছে যে আমাকে টার্গেটিং করে, অথবা যাকে ওরা ওদের টার্গেটিং অনুযায়ী তিনটা প্রতিষ্ঠান, মনে করেন যে এখানে দারাজ, তারপর কি হইলো আর মনে করেন যে তিনটা যে কোনো একটা ব্র্যান্ডিং, যে ইজি ফ্যাশন, রিচম্যান, হ্যাঁ। ওরা আমার কাছে একটা প্রমোট করতেছে, তো অ্যাড রান করতেছে। এখন ওরা ইন্টারেস্ট দিচ্ছে, মনে করেন যে দারাজ ইন্টারেস্ট দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং থাকবে, তার ইন্টারেস্ট থাকতে হবে, তার বয়স হইতে হবে 18 থেকে 35, লোকেশন ঢাকা। এখন দেখেন ওই যে তিনটা বিষয় চাচ্ছে, আমার ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং আছে, আমার বয়স এখানে 25 বছর, এখানে যারা এজ যেটা দিচ্ছে 18 থেকে 35, তাহলে এটার ভিতরে আমি পড়তেছি। ওরা লোকেশন যাচ্ছে ঢাকার ভিতরে, আমার লোকেশন কিন্তু ঢাকার ভিতরে, তাহলে তাদের একটা আমার কাছে শো করবে। সেকেন্ড অ্যাডভার্টাইজার, যে উনি কিন্তু ডিজিটাল মার্কেটিং চাচ্ছে, যে ইন্টারেস্ট যার ডিজিটাল মার্কেটিং তার কাছে একটা শো করবে এজ 20 থেকে 30। আমার কিন্তু যে এজ এটাও ঠিক আছে, লোকেশন বাংলাদেশ। এখন আমার লোকেশন ঢাকা, ঢাকা কিন্তু বাংলাদেশের ভিতরে, তাই না? তাইলে যে ওরাও কিন্তু আমার টার্গেটিং করতেছে। যেটা 3 নাম্বার, যেটা ওদের ইন্টারেস্ট হলো স্পোর্টস, আমার কিন্তু যে ইন্টারেস্ট, যে বিহেভিয়ার যেগুলো আছে, এখানে কিন্তু আমার স্পোর্টস আছে, আমি স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট। ওরা কিন্তু ওইটাই টার্গেট করছে, এবং এজ দেখেন 18 থেকে 16, সরি 18 থেকে 26, কিন্তু এটাও ঠিক আছে। এখন লোকেশন ঢাকা। এখন ওরা তিনজনে কিন্তু ইন্টারেস্টের ভিতর আমি পড়ে গেছি। এখন তিনটা অ্যাড তো আমার সাথে, আমার কাছে একসাথে শো করবে না, তাই না? আর তিনজন কিন্তু সমান যে ফেসবুক থেকে অ্যাডস এর রেজাল্ট পাবে না। এখন কে ভালো পাবে বা বেশি পাবে, খারাপ পাবে, ওইটা আমরা একটু নিচে আসি। এখানে যে টোটাল ভ্যালু যার বেশি হবে, সে কিন্তু যে প্রথম দিকে আসবে, ওর একটাই ভালো পারফরমেন্স করবে। যার ভ্যালু যত কম হবে, তারটা কিন্তু ততই খারাপ পারফরমেন্স করবে, অথবা ডলার বেশি যাবে, রেজাল্ট কম আসবে। তো টোটাল ভ্যালুটা আমরা কিভাবে হিসাব করব? অ্যাডভার্টাইজার বিট, মনে করেন যে যে অ্যাডভার্টাইজার আছে, প্রথম অ্যাডভার্টাইজার, উনি যে ফেসবুকে যে মনে করলেন যে একটা পোস্ট, যে পোস্ট করলো, যে ওর টার্গেটিং ছিল যে ওয়েবসাইট ভিজিট অথবা সেল, তো ওইটার জন্য উনি $1 দিবে, হ্যাঁ। $1, যা যে অ্যাডভার্টাইজার বিট, দ্য অ্যামাউন্ট অ্যাডভার্টাইজার ইজ উইলিং টু পে ফর এর অ্যাকশন, ক্লিক, কনভারসেশন, সিপিএ, এক্সেট্রা। ক্লিক কি, ও যদি টার্গেটিং যে কোনো যে রিচ দেয়, তাহলে রিচ ওইটা ক্লিক হবে। কনভারসেশন, যদি ও টার্গেটিং থাকে যে কনভারসেশন, মেসেজ কনভারসেশন, ওয়েবসাইট ট্রাফিক, আমরা কি একটা এখানে দেখতেছিলাম, হ্যাঁ। এখানে দেখেন, এখন কিন্তু যে ওর কনভারসেশন ছিল লার্ন মোর, আর উপরে যেটা যে বায়োসিনে বায়োজিন, ওদের কনভারসেশন দেখেন শপ নাও। শপ নাও গেলে যে ওদের ওয়েবসাইটে আমি ভিজিট করে শপ করব, একটা শপ করার পর যে ওইখানে কিন্তু যে শপ নাও ক্লিক করার পর এখানে একটা কনভারসেশন কাউন্ট হবে, ঠিক আছে? তো এগুলার উপর আমি যে এটা আমার একটা ভিজিটর নিয়ে আসবো, আমার ওয়েবসাইটে একটা কনভারসেশন হবে, অথবা সিপিএ, ক্লিক পার অ্যাকশন, বা আদার্স কিছু আরো কিছু আছে। যখন আমরা যে অ্যাডস ক্যাম্পেইন করব, তখন সবগুলো কনভারসেশন আমরা ওই জায়গায় দেখতে পারবো, হ্যাঁ। তো আমি মনে করলেন যে দিলাম যে একটা কনভারসেশনের জন্য আমি ফেসবুককে দেবো $1। এখন এস্টিমেট অ্যাকশন রেট, এটা কি? সিটিআর, ক্লিক থ্রু রেট, কতজন দেখছে তার ভিতরে
ফেসবুকের কাছে তো এই যে এই অ্যাডটা অনেকের কাছেই যাবে, তাই না? অনেকের কাছে যাওয়ার পর 100 জনের কাছে গেল, 100 জনের কাছ থেকে কয়জন এটা ক্লিক করলো, স্বপ্নাও ক্লিক করলো, লাইক করলো বা আদার্স কিছু, এটাতে কতজন এঙ্গেজ করলো। প্রথম দিকে কিন্তু ফেসবুক আপনার 500 জন লোকের কাছে পাঠানোর পর এটাতে কেমন রেজাল্ট আসবে ওইটার উপর ভিত্তি করে আপনার অ্যাপটা সামনের দিকে যাবে। তো এখন এটা প্রথমেই দিলে, এখন যদি দেখা গেল যে 100 জন লোকের কাছে, 500 জন লোকের কাছে ইমপ্রেশন হলো, এটা আপনার যে জাস্ট 2 জন 4 জন লোক স্বপ্নাওতে ক্লিক করলো অথবা লাইক কমেন্ট করলো। আবার অন্য একটা পোস্ট সেম রিলেটেড, তার কম্পিটিটর অন্য একটা পেজ পোস্ট করলো, ওইটাতে দেখা গেলো 50 জন হইলো। তো ওই জায়গায় কিন্তু উনি যেই খারাপ পারফরমেন্স করছে, এস্টিমেট অ্যাকশন রেট এটা কিন্তু কম পাবে। মনে করেন এখানে এস্টিমেট অ্যাকশন রেট 10 ছিল, 10-এর উপর উনি স্কোর পাবে 6 বা 7, বা যে ভালো করতেছে তারটা হয়তো 8, 9, 10 এরকম পাবে। তারপর কনভারসেশন রেট, যে এখানে আছে আবার যে এঙ্গেজমেন্ট কোনটা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে, মানে কোনটাতে কত কমেন্ট লাইক শেয়ার করতেছে এটা বিষয়। যেমন দেখেন যে আপনার যে হিরো আলম একটা পোস্ট করলো অথবা একটা ভিডিও কন্টেন্ট যাই দিল, ওইটার কিন্তু যে অতটা যে লোকজন পছন্দ করে না, পছন্দ না করার পরেও কিন্তু অনেকে মজা বা বিনোদন নেওয়ার জন্য যে বিভিন্ন কমেন্ট করে, দেখা গেল অনেকে গালিও দেয়, তাই না? আবার অনেকে শেয়ার নিয়ে মজা দিচ্ছে, যে উপরে একটা কিছু একটা ক্যাপশন দিয়ে, যেটাতে হ্যাঁ যে হিরো আলম এমন একটা করছে ফানি বিষয় শেয়ার দিতেছে। কিন্তু ফেসবুক কিন্তু ধরে নিচ্ছে যে লোকজন এটা পছন্দ করতেছে বলে যে এখানে কমেন্ট করতেছে, শেয়ার করতেছে এবং রিয়াক্ট দিতেছে। আপনি হা হা রিয়াক্ট দেন, সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু যে একটা রিয়াক্ট করতেছে, এঙ্গেজড হচ্ছে। এখন বেশি এঙ্গেজড হচ্ছে বলেই কিন্তু যে হিরো আলম, জাহিদ খান, পরিমণি তারা কিন্তু ভাইরাল হচ্ছে, তাই না? তো এইটার উপর যে একটা রেট যে আছে, তো এস্টিমেট অ্যাকশন রেটে এখানে বেশি পেয়ে যাচ্ছে। হিরো আলম যদি এখানে বেশি পেয়ে যায়, মনে করেন যে যে পরিমণি আর হিরো আলমের ভিতর ফাইট হচ্ছে, কারণ পরিমণিরটা যে কম রিয়েক্ট লাইক শেয়ার করতেছে, তো হিরো আলম বা জাহিদ খানেরটাতে ওইটাতে বেশি পড়তেছে, কিন্তু ওদেরটা কিন্তু ভালো পারফরমেন্স করবে। কাইন্ডলি আবার কেউ একটু নেগেটিভ ভাবে নেবেন না, জাস্ট আমি বোঝানো পারপাসে দিচ্ছি। ওকে। তারপর হচ্ছে যে রিলেভেন্সি অ্যান্ড কোয়ালিটি। রিলেভেন্সি যে আদার্স পারসন টার্গেটিং, ওইটার উপর যে কম্পেয়ার করার উপর যে স্কোর দেয়। আর অ্যাড কোয়ালিটিটা হলো যে হিডিং, যে পিপল ক্লোজিং ইট অর ফিডিং ইট। এখন আমার কাছে অনেক অ্যাড আসে, এখন সবগুলো অ্যাডের প্রতি আমি ইন্টারেস্ট না। এখন আমি কি করব? এমনও কিছু অ্যাড আসতে পারে যেগুলো যে আমি চাই না, অথবা এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু কেন আসে আমার কাছে? দেখা গেলো এমন একটা অ্যাড আসতেছে যে প্রোডাক্টটা অ্যাডাল্ট প্রোডাক্টও হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু ওরা কোনো বিহেভিয়ার টার্গেটিং করে নাই, জাস্ট এজটা টার্গেটিং করে দিচ্ছে। মনে করেন যে আমার বয়স এখন 25 বছর, এখন ওরা টার্গেটিং করে দিল 20 থেকে 30 বছর, আর অন্য কিছু ইন্টারেস্ট ওরা সিলেক্ট করে দেয়নি, কিন্তু ওইটার ভিতর কিন্তু আমি পরে যাচ্ছি, আমি কিন্তু ওই বিষয় নিয়ে কোনো ঘাটাঘাটি করি নাই, তারপরে কিন্তু আমার কাছে ওই একটা শো করবে। দেখি নিচে এরকম কোনো অ্যাড আসে কিনা। আচ্ছা, এই বিষয়টা দেখেন যে বেবি আইটেম যে এইগুলা নিয়ে কিন্তু আমি কোনোদিন সার্চও দেই নাই অথবা দেখিও নাই। হয়তোবা ওরা এমন একটা টার্গেটিং করছে ওই কারণে আমার কাছে আসতেছে, আমি দেখতে পারবো এখান থেকে যে থ্রি ডট আছে, যে কেন আমার কাছে একটা আসতেছে, why I am seeing ads। হ্যাঁ, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু ফেসবুক আমাকে দেখাবে যে আমি কেন এই একটা দেখলাম। কিন্তু ওরা বলতেছে যে আমার অ্যাক্টিভিটি, কিন্তু কোন অ্যাক্টিভিটি আমি নিজেও জানি না। অ্যাডভার্টাইজার চয়েস করছে, এই যে দেখেন এখানে সেট দেয়ার এজ টু 22 অ্যান্ড ওল্ডার। আমি কিছুক্ষণ আগে যে বললাম যে ওরা যে এজটা সিলেক্ট করছে 22 বছরের উপরে সবার কাছে এই অ্যাডটা যাবে। এখন দেখেন যে উনি যে টার্গেটিংটা করছে 22 বছরের উপরে, যেহেতু আমার বয়স 25, তো 22 বছরের উপরে কিন্তু আমি পরে যাচ্ছি এই কারণে দিচ্ছে। আর এ প্রাইমারি লোকেশন ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের ভিতরে আছি, ওই দুইটা টার্গেটিং করছে ওরা, যার কারণে আমার কাছে এই একটা শো করতেছে। ওকে।
তো এখন এই অ্যাডগুলো আসলে এখন আমরা কি করব? আমরা তো এই অ্যাডগুলোর প্রতি ইন্টারেস্ট না। এই অ্যাড আসতে সমস্যা নেই, মনে করলেন যে কোনো একটা অ্যাডাল্ট অ্যাড বা অন্যরকম যেটার প্রতি আমার বিরক্তি বোধ আসতেছে, ওই অ্যাড আমি চাচ্ছি না, তখন কি করব? আমি এটাতে লাইকও করব না, কমেন্টও করব না, কিছুই করব না। এখন আমি যদি ভিডিওটা দেখি, আমরা কয় সেকেন্ড ভিডিও দেখছি এগুলোও কিন্তু ফেসবুক কাউন্ট করে। আমরা যখন কোনো একটা ভিডিও 3 সেকেন্ডের বেশি দেখি, এটাও কিন্তু আমার বিহেভিয়ারের উপর ওরা টার্গেটিং করে নেয় যে আমি ওটার প্রতি ইন্টারেস্ট আছি। তো আমাদের উপর যেগুলো প্রয়োজন নেই, আমাদের সামনে যেগুলো আসে ওগুলো আমরা দেখবো না। তারপরে এখন আমি এটা যেহেতু দেখছি, আমি এটা দেখবো না, কি করব? হাইড অ্যাড। এখন আমি হাইড অ্যাডে ক্লিক করে দিলাম। ফেসবুক ধরে নিবে যে আমি এই বিষয়টার প্রতি কোনো ইন্টারেস্ট নেই এবং এটা আমি পছন্দ করি না। এবং কেন হাইড করতেছি, এটা কিন্তু যে রিজন চাচ্ছে। এখন ইরিলিভেন্ট দিয়ে দিই, কারণ এটা আমার যে প্রয়োজনের ভিতর পড়ে না, আমি এটা দিয়ে দিলাম, ডান। হ্যাঁ, কারণ ফেসবুক কিন্তু দেখেন নেক্সট টাইম আমার কাছে এরকম অ্যাড তেমন পাঠাবে না। আর যদিও পাঠায়, আমি যদি প্রতিগুলো এইভাবে হাইড করে দিই, তারপর আমার কাছে আর এরকম বলেও আসবে না। কারণ ফেসবুক জানে যে ওইরকম যে প্রোডাক্টগুলো আছে ওইটার প্রতি আমি ইন্টারেস্ট নেই। ওকে, এই যে পিপল ক্লোজিং ইট অর হাইডিং, হ্যাঁ, ক্লোজ করে দিলাম, দেখবো না। যে স্ক্রল করে চলে গেলাম, আবার রিপোর্টিং, ওইখানে দেখেন যে থ্রি ডটে ক্লিক করে রিপোর্ট করা যায়। ক্লিকিং দ্যাট দে ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করলাম না, কিছুই করলাম না, লাইক টাইক দিলাম না। এখানে কিন্তু আমার প্রতি এটা আসবে না, আমার শো করবে না। আমার প্রতি মনে করেন যে আমি যে অডিয়েন্সের কাছে দিচ্ছি তার কাছে। তো রিলেভেন্ট স্কোর এখানে যত লোকজন হাইড করবে বা দেখবে না, স্কিপ করে যাবে, ইগনোর করে যাবে, এখানেও কিন্তু একটা রিলেভেন্ট স্কোর দিবে, কোয়ালিটি স্কোর, রিলেভেন্ট স্কোর, রিলেভেন্সি স্কোর অ্যান্ড কোয়ালিটি স্কোর। তো আমার যে প্রথম জন যিনি অ্যাড আমার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে, উনি ফেসবুককে দিচ্ছে $1। এখানে ওর এস্টিমেট অ্যাকশন রেট মনে করেন যে 6। এখন যে সরল অঙ্কের মতো করতে হবে, প্রথমে গুণের কাজ পরে যোগের কাজ। 6 আর 1 গুণ করলে 6 প্লাস যে রিলেভেন্সি অ্যান্ড কোয়ালিটি স্কোর মনে করেন যে 10 থেকে অনেকে হাইড করছে বা করছে না, ওইখানে মনে করেন 8 দিল। এখন 6 আর 8 হচ্ছে আমার যে 14। সেম ভাবে যে 2 নাম্বার যে পার্সন আছে যিনি অ্যাড চালাচ্ছে, তার যে টোটাল ভ্যালুটা হিসাব করবে, ক্যালকুলেশন করা, তারপর থার্ড, ওটার পর যেটা ভালো পারফরমেন্স করবে, যেটার যে টোটাল ভ্যালু বেশি হবে, ওই একটাই কিন্তু বেশি লোকজনের কাছে দেখাবে এবং কম খরচে বেশি পারফরমেন্স করবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আর যে রিলেভেন্সি স্কোরটা কাউন্ট হবে যখন 500 জন পিপলের কাছে একটা রিচ করবে। ওকে, এখন যে আমরা যে ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল সাইটগুলো আছে ওইগুলাতে যে আমরা অ্যাড চালাই, বাংলাদেশে একরকম খরচ হবে, ইউএসএ তে একরকম, অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে এক এক রকম কস্ট হয়। যেমন বাংলাদেশে যে অ্যাড চালাইতে গেলে ওইখানে কিন্তু যে খরচটা তত বেশি হবে না। দেখা গেলো আমি ফেসবুকে একটা লাইক নিয়ে আসতেছি, আমি 2 সেন্টে একটা লাইক পেয়ে যাচ্ছি। ইউএসএ তে যদি আমি নিয়ে আসতেছি একটা লাইক, দেখা গেলো 50 সেন্ট, 60 সেন্ট বা তার চেয়ে বেশি আসতে পারে। তো 24 সালে যে অনলাইন অ্যাডভার্টাইজিং ইন কস্ট, এটা দেখাচ্ছে যে গুগল অ্যাডস হচ্ছে এভারেজ সিপিসি, কস্ট পার ক্লিক, অর্থাৎ আমরা যে কনভারসেশন গুলো দেই না ওই ক্লিকের উপর যে গুগল অ্যাডস নিচ্ছে আপনার $2.32, এভারেজ, এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর এভারেজ সিপিএমটা কি? সিপিএমটা হচ্ছে যে আপনার 1000 লোকের কাছে ইমপ্রেশন করলে অত টাকা যাবে। দেখেন, CPM stand for cost per mailer or cost per 1000 impression. Mailer is Latin for 1000. CPM refer to the average cost of 1000 ad impression or the average amount you pay every 1000 time internet browsing load your ads. 1000 লোকের কাছে ইমপ্রেশন করার জন্য অতটুক টাকা খরচ হচ্ছে। ওকে, $38.40। গুগল ডিসপ্লে অ্যাডে আপনার এভারেজ সিপিসি হবে 0.67 সেন্ট, আর এভারেজ যে সিপিএম হবে $3.32। গুগল অ্যাডস যখন আমরা করবো, যে গুগল সার্চ অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, শিপিং অ্যাডস, ওইগুলা তখন গুগল অ্যাডস ক্লাসে দেখানো হবে। ফেসবুক অ্যাডসে এভারেজ যে সিপিসি $1.35, আর
এভারেজ সিপিএম 1000 লোকজনের কাছে রিচ ইমপ্রেশনে যাইতে আপনার যে কস্ট হবে $8.60। আমি লাইভ একটা দেখাবো যে বাংলাদেশে আমার একটা অ্যাড চলছিল যে ওইটার কি রেজাল্ট। ইনস্টাগ্রামটা দেওয়া আছে, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট দেওয়া আছে, ওইটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। হ্যাঁ, আমি সরাসরি যে আমার ওই অ্যাডটাতে যাই, জাস্ট একটা টেস্ট পারপাসে আমি একটা অ্যাড চালাইছিলাম। এখানে আমি 3টে অ্যাড ক্যাম্পেইন রান করছিলাম, পরবর্তীতে আমি 3টে অফ করে দিছি। 3টাতে দেখেন যে আমার রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট দেখাচ্ছে। এখানে কস্ট পার রেজাল্ট যে উপরে যে একটা দেখাচ্ছে, আমার একটা লাইক নিয়ে আসার জন্য আমার এখানে কস্ট হয়েছে 8 সেন্ট। এটা যখন 8 সেন্ট দেখছি, আমি দেখার সাথে সাথে এটা অফ করে দিছি। আর প্রথম যে একটা রান করছি, এটা আমি প্রথম দেখতেছিলাম যে রেজাল্ট কেমন আসে, একটু বিভিন্ন কিছু চেঞ্জ করে। এটাতে দেখেন যে 99 সেন্ট গেছে, 99 সেন্টে আমার লাইক আসছে 25টা পার লাইকের পিছনে আমার খরচ গেছে 4 সেন্ট। আর রিচ হয়েছে এই যে 887 জন, আর ইমপ্রেশন হয়েছে 926। ইমপ্রেশন আর রিচ এটার ভিতরে কি যে কি পার্থক্য আছে এটা কেউ জানেন? আচ্ছা, রিচটা স্যার হচ্ছে যে পার্সন, আপনি মনে করেন যে একটা অ্যাড আসলো আমার কাছে, একটা 2বার শো করলো, এখন ইমপ্রেশন কিন্তু হবে 2 আর রিচ কাউন্ট হবে 1, অর্থাৎ 887 জনের কাছে টোটাল অ্যাডটা সার্ভ হয়েছে 926 বার। দেখা গেল একজনের কাছে একবার গেছে, আবার এমনও পার্সন আছে ওর কাছে 2বার 3বার এরকম গেছে, ওইভাবে মিলিয়ে টোটাল 887 জনের কাছে 926 বার যে একটা পৌঁছাইছে। দেখেন আরেকটা যেটা, এটা আমার ভালো পারফরমেন্স করছে, এটাতে আমার $8.14 স্পেন্ড হয়েছে। এটাতে আমার যে লাইক আসছে 475টা, পার লাইক আপনার প্রায় 2 সেন্টের কাছাকাছি। যদিও ক্যালকুলেট করলে 2 সেন্ট থেকে একটু কম পড়বে। এটা প্রথমে আরো ভালো রেজাল্ট ছিল, প্রথমে এটা 1 সেন্টে একটা লাইক আসছিল। দেখেন এখানে যে ইমপ্রেশন হচ্ছে 7579 জন, আর রিচ হচ্ছে 5262 জন, অর্থাৎ 5262 জনের কাছে পৌঁছাইছে এক সময়, যে একজনের কাছে একাধিকবার পৌঁছাইছে। আমাদের এখানে এমনও লোকজন আছে যে আমার পেজে, ওই পেজে লাইক দেওয়া আছে, ওর কাছে যে ভিডিও দেখতেছিল এখানে পুরো যে পুড়ে গেছে ওই অ্যাডে, 8-10টা গেছে। তো এখানে আমার খরচ হয়েছে $8.14। আমি কিন্তু ইমপ্রেশন পেয়ে গেছি 7579টা। আমরা এর আগে যে লিস্টটা দেখছিলাম যে ইমপ্রেশনে ফেসবুকেরটা, আমরা ওইখানে চলে যাই। এখানে দেখেন যে ফেসবুকের অ্যাভারেজ সিপিএম $9.96, অর্থাৎ 1000 লোকের কাছে ইমপ্রেশন হওয়ার জন্য $9.96 যাবে, কিন্তু আমার এখানে কিন্তু অনেক কম, $9.96 চাই নাই। আমি যদি এখানে যে বাদ দেই, ইমপ্রেশন হচ্ছে 7579, ওইটারে 1000 দিয়ে ভাগ দিলে কত আসবে? এবারে যে ধরি মনে করেন যে 7000 গেছে, আমার 7000-এর জন্য যে খরচ হয়েছে $8.14, তাহলে $8.14 যদি আমি 7 দিয়ে ভাগ দিই, দেখা গেল যে $1, $1.20 বা তার আশাপাশি কাছাকাছি গেছে। আবার যদি আমি অন্য কোনো প্রোডাক্ট নেই, যে প্রোডাক্টটা আপনার যে একটু সার্চ কম, অথবা যে এটার দাম বেশি, এটার টার্গেটিং অডিয়েন্স কম, তখন কিন্তু যে ইমপ্রেশনটা যেটা আছে এটা কিন্তু আবার যে খরচ বেড়ে যাবে। আবার যদি আমি সেম অ্যাডটাই আমি যদি ইউএসএ তে দিই, ইউএসএ তে দেখা গেল এখন যে $8 যে রেজাল্টটা আসছে, এখানে দেখা গেল যে $40-50 চলে যাবে। মতো ডিফারেন্সটা আমাদের ওই জায়গায়। ওকে, আর তার পাশাপাশি যে আমাদের পেজে কিছু সেটআপ আছে, ওই পেজের সেটআপগুলো আপনারা হয়তো কতটুকু করছেন কিনা জানি না, তারপরে এক নজর আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট টাইম কিন্তু আমরা পেজের বিষয় নিয়ে আর কথা বলবো না, সরাসরি আমরা যে বিজনেস ম্যানেজার ওইটাতে চলে যাব। আর বিজনেস ম্যানেজারে আমাদের যখন ডোমেইন ভেরিফাই করব, পিক্সেল সেটআপ করব, ওইটার জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তো আমরা হয়তোবা যে ওয়ার্ডপ্রেস, শপিফাই ওইগুলা দিয়ে যে কিভাবে আপনি চেক পারপাসে কাজ করবেন, ওই কাজটা আমরা দেখাই দেব আগামী ক্লাসে। হয়তো যে বিজনেস ম্যানেজার সেটআপ অথবা যে
শপিফাই বা ওয়ার্ডপ্রেস দিয়ে যে একটা কিভাবে ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন ওই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তার আগে যেহেতু আমাদের পেজের কিছু অপটিমাইজের বিষয় আছে, এর আগের ক্লাসগুলোতে পুরোপুরি ক্লিয়ার করা হয় নাই, তো ওই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হয়ে নিই। আমি আমার এই ফেসবুকে আছি, ফেসবুকে থাকা অবস্থা আমি যে সুইচ করে আমি আমার পেজটাতে চলে যাব। ওকে, আমি কসমেটিক্স বিটিতে গেলাম, ওইখান থেকে আমি কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলা হয়তো আমি এখানে করবো না, জাস্ট আপনাদেরকে দেখাই দেবো, আপনারা ওইভাবে করে নিয়েন অথবা দেখে নিতে পারেন। ওকে, আমি পেজের প্রোফাইলে চলে গেলাম। ওকে, হ্যাঁ, আমি আমার পেজে আসলাম, পেজে আসার পরে আমরা যেটা দেখতেছি যে ইন্ট্রো বিষয়টা, এখন আপনার সার্ভিস বা পেজটা কি রকম হবে ওই রকমই আপনি সর্বোচ্চ 255 ক্যারেক্টারের যে একটা ইন্ট্রো শর্ট লেখে এটা আপনি এখানে অ্যাড করে দিবেন। প্লাস আপনার যে ফোন নাম্বার আছে, আপনার ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে পারেন। আমরা যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গিয়ে যে ক্যাটাগরি আমরা পরে যে ওয়েবসাইট যে অথবা আপনার যে সার্ভিস ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি যেটার ভিতর পরে এই ক্যাটাগরিটা ঠিক করবেন। অ্যাড ইউর অ্যাড্রেস, অ্যাড সার্ভিস, এডিট অপশনে ক্লিক করে এটা আমরা শেষ করে নেব আর ইমেলটা দিয়ে দিব। ইমেলটা আমরা বিজনেস পেজ রিলেটেড ওইরকম একটা ইমেল ক্রিয়েট করে ওই ইমেলটা আমরা ইউজ করব। অথবা দেখা গেল যে আমার কিন্তু যে cosmeticsbd.com ওই নামে যে ওয়েবসাইট করা আছে, আমরা চাবো যে support@cosmeticsbd.com, ওইটা ওই ইমেলগুলোই হলো যে আমাদের বিজনেস মেইল নামে পরিচিত। যদি ওইটা না থাকে, আপনাদের ওয়েবসাইট না থাকে, তাহলে যে ফেসবুক সরি যে জিমেলের যে কোনো একটা মেল ক্রিয়েট করে ওইটা দিয়ে রাখতে পারেন। তারপর যেখানে সোশ্যাল অ্যাকাউন্টের যে লিঙ্কগুলো আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনি অ্যাড করে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে দেখেন ইনস্টাগ্রাম আছে, থ্রেড আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, যতগুলা সবগুলো তো আমাদের প্রয়োজন নেই, যতগুলা দরকার গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে দেখেন যে থ্রেডটা, এটা মনে হয় এখন ফেসবুকের একটা প্রোডাক্ট, এটা করতে পারেন। টুইটারটা আছে, যদি আপনার সার্ভিস টুইটারে থাকে ওইগুলো অ্যাড করে নিতে পারেন। আপনি যদি কোনো একটা বিজনেস করেন অবশ্যই ইউটিউব চ্যানেল থাকতে পারে, ওইখানে আপনি প্রোডাক্ট প্রমোট করেন, এটা আপনি ফেসবুকের সাথে কানেক্ট করেন। কানেক্ট করলে কি লাভ হবে, আপনার ফেসবুক পেজে যারা আসলো ওরা কিন্তু যে ওই জায়গা থেকে আপনার বিভিন্ন অন্যান্য জায়গায় যে সার্ভিসগুলো আছে অথবা সোশ্যাল সাইট গুলো আছে ওইগুলাতে রিচ করার সুযোগটা পাবে, ওরা ওই জায়গায় গিয়ে আপনাকে ফলো করতে পারবে। তারপর আহ, এখানে যতগুলো আছে যে ওইগুলো আপনি একটা একটা করে যে জাস্ট ইউজার নেমটা দিয়ে এখানে সেভ দিয়ে অ্যাড করে নিতে পারেন। তারপর আমরা ম্যানেজে গেলে, সেটিংসে গেলে কিছু অপশন পাবো। ম্যানেজে দেখেন পেজ অ্যাক্সেসের বিষয়টা তো আপনারা দেখেন যে লিঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আমরা যে ফেসবুক পেজের সাথে আমাদের ইনস্টাগ্রাম যে প্রোফাইলটা আছে, বিজনেস প্রোফাইলটা, এটা কানেক্ট করতে পারবো আর হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারবো। আমি কিন্তু এখানে নট কানেক্ট দেওয়া আছে, এখন ভিউতে ক্লিক করে আমি কিন্তু কানেক্ট করার অপশন পাবো। কানেক্ট টু অ্যাকাউন্ট, যদি আমার এই ব্রাউজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে তাহলে সরাসরি আমি কানেক্ট করে নিতে পারবো, এখানে আমার ইনস্টাগ্রামটা নেই। আর যদি ইনস্টাগ্রাম আপনার ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট করার অপশন দেখাবে। সেম ভাবে আমি ব্যাকে আসলাম, ব্যাকে এসে আমি কিন্তু যে হোয়াটসঅ্যাপটা আমি আমার পেজের সাথে কানেক্ট করতে পারি। এখন আমি আমারটা করলাম, অথবা যদি আমার ক্লায়েন্টের বিজনেস থাকে তাহলে ক্লায়েন্টের হয়তো বা করা থাকতে পারে, আর যদি করার কখনো প্রয়োজন পড়ে তখন আমরা এই জায়গা থেকে করে নেব। আর পেজ সেটআপের বিষয়গুলা, পেজ অ্যাক্সেস, নেম, এই যে নামটা এখান থেকে এডিট করা যায়। আর ইউজার নেমটা, এর আগে আমি যখন ইউজার নেম চেঞ্জের বিষয়টা দেখাইছি তখন কিন্তু সরাসরি লিঙ্ক দিয়ে দেখাইছিলাম, কারণ তখন এমন অবস্থা যে আপনারা সবকিছু পেঁচাই ফেলতেছিলেন।
হয়তো অনেকে যে ইউজার লিঙ্ক চেঞ্জ করছেন বা করতে পারে না, আমি এখন এখান থেকে দেখাই দিলাম যে কোন জায়গা থেকে আপনারা করতে পারেন। এডিটে ক্লিক করে এটা চেঞ্জ করে নিতে পারেন, যে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে অ্যাভেলেবেল থাকলে এটা করে নেবেন। অবশ্যই যে প্রফেশনাল ভাবে করার চেষ্টা করবেন। আর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আপনার ফেসবুক যদি একাধিক ফেসবুক আইডি থাকে তাহলে ফেসবুক পেজের আপনার একাধিক আইডিতে নিয়ে রাখতে পারেন। অবশ্যই প্রতিটা ফেসবুক আইডি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন, কারণ আপনার ফেসবুক আইডি যদি কখনো হ্যাক হয়ে যায় তখন কিন্তু আপনার পেজটা হ্যাক হয়ে যাবে। পেজ কিন্তু যে হ্যাকারের কাছে অ্যাক্সেস চলে যাবে। অথবা এমনও কারণে হইতে পারে যে আপনি একটা ফেসবুক পেজ দিয়ে যে একটা আইডি দিয়ে যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন, ওই ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেল, ডিজেবল হয়ে গেল কোনো কারণে। তখন আপনি ফেসবুক পেজটা কোথায় পাবেন? আপনি কিন্তু ওই ফেসবুক পেজের মাধ্যমে কোনো কাজ করতে পারবেন না। তো ওই ফেসবুক পেজের সিকিউরিটি পারপাসে আপনি পেজটা অন্য একটা ফেসবুক প্রোফাইলে অ্যাক্সেসটা নিয়ে রাখতে পারেন। অথবা আপনার কোনো ফ্যামিলি পার্সন ট্রাস্টেড তাদের কাছে নিয়ে রাখতে পারেন। বলেও কাইন্ডলি কেউ যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফেসবুক আইডিতে অ্যাক্সেস নিয়েন না। দেখা গেল সম্পর্ক ভেঙে গেল, আপনার পেজ গায়েব হয়ে গেল, আপনার ব্যবসায় লালবাতি জ্বলাই দিবে। ওকে, আর প্রাইভেসি পলিসি টার্মস এন্ড সার্ভিস গুলো যেগুলো আছে, কুকিজ পলিসি, এগুলো একটু ক্লিক করে পড়ে নিয়ে এখানে দেওয়া আছে যে আপনি ফেসবুকে কি করতে পারবেন, কি করতে পারবেন না, অথবা কোন কাজগুলো করলে আপনার প্রবলেম হইতে পারে, ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হইতে পারে, অথবা যে আপনার প্রোফাইলটা নষ্ট হয়ে যেতে পারে। তো ওই বিষয়গুলো একটু দেখে নিন। আর যে অ্যাক্সেস গুলো, যে যদি কারোর হাজবেন্ড থাকে হাজবেন্ডের প্রোফাইলে নিয়ে রাখতে পারেন। আবার এমন অবস্থায় নিয়েন না যাতে হাজবেন্ডের সাথে প্রতিনিয়ত গ্যাঞ্জাম বাঁধান। তখন দেখা গেল কিন্তু যে আপনার সাথে যে ইমোশনাল ব্লকমেল করতে পারে, আপনার পেজের অ্যাক্সেস আপনারা রিমুভ করে দিয়ে সে এডমিন হয়, তখন কিন্তু ব্লকমেল করতে পারে।